আজকে তোমাদের যে বেসিক ক্লাসটা হবে সেটা হচ্ছে অনুপাত আর সমানুপাত। এই অনুপাত সমানুপাতের উপরে কোনো মানে আলাদা করে কোনো অঙ্ক করানো হবে না, কিন্তু অঙ্ক করার আগে কিছু বেসিক জিনিস রয়েছে যে জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। এটাই হচ্ছে সেটার ক্লাস। আমি একজন অ্যাসপিরিয়েন্ট এবং আমি চেষ্টা করছি যে যে ম্যাথের যতগুলো টপিকস রয়েছে সেগুলোকে মোটামুটিভাবে এরপর থেকে কভার করতে। চলো আমরা প্রথম যে টপিকটা রয়েছে সেই টপিকটাতে চলে যাচ্ছি। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অনুপাত। অনুপাত জিনিসটা কি? অনুপাতটা হচ্ছে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। সমজাতীয় রাশি, তো আমরা এখানে একটা কথা ব্যবহার করলাম যে দেখো, যাদের বেসিক কনসেপ্টগুলো জানা আছে তারা হয়তো পরবর্তী ক্ষেত্রে যে মানে ইজি টু মডারেট টু হার্ড পর্যন্ত যে অঙ্কগুলো যাওয়া হবে সেইখানে তোমরা সেটা দেখতে পারো। এটা হচ্ছে পুরোপুরিভাবে যাদের ম্যাথের ক্ষেত্রে দুর্বল রয়েছে, বেসিক জিনিসগুলোও জানা নেই, সেটার জন্য এই ক্লাসটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো প্রথম যেটা আমরা বললাম যে অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস আসবে যেটা হচ্ছে একই ধরনের বা সমজাতীয়। একটা আমরা কথা ইউজ করলাম যেটা হচ্ছে সমজাতীয়। সমজাতীয় সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে হচ্ছে একই ধরনের। যেমন ধরো আমি বললাম যে একটা ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের ছাত্রদের ওজন রয়েছে 40, অ্যাভারেজ ওজন রয়েছে 40 কেজি একটা ক্লাসের। এরপরে আমরা বলছি যে সেই ক্লাসেরই অ্যাভারেজ হাইট রয়েছে 150 সেমি। অ্যাভারেজ হাইট রয়েছে 150 সেমি। এখন আমি যদি বলি তাহলে এদের রেশিও কত বা এদের অনুপাতটা কত, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এইখানে প্রথমে যেটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে ওজনের কথা বলেছি, তারপরে যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে হাইটের কথা বলেছি। তাহলে এইখানে রাশি দুটো সমজাতীয় নয়, রাশি দুটো হচ্ছে আলাদা বা ডিফারেন্ট। তাহলে কি করতে হতো? আমাদের ওজনটা যদি আমরা বলতাম যে যে সমস্ত ছাত্র রয়েছে সেই ছাত্রদের ওজন যদি আমরা 40 কেজি, অ্যাভারেজ 40 কেজি ধরতাম, আর ছাত্রী যারা রয়েছে তাদেরও ওজনটা যদি আমরা অ্যাভারেজ হিসাবে ধরতাম 38 কেজি, এদের মধ্যে তখন আমরা অনুপাত বা রেশিও যেটা রয়েছে সেটা বার করতে পারতাম। তাহলে প্রথম যেটা হচ্ছে সমজাতীয় দুটো, আমরা যখন দুটোর মধ্যে আমরা কম্পেয়ার যখন করছি তখন সেক্ষেত্রে সমজাতীয় জিনিসটা আসছে, মানে সমান রাশি দুটো আসছে। একটা এইখানেও ওজন থাকছে আর এইখান যেটা রয়েছে সেখানেও কিন্তু ওজন থাকছে। এই দুটোর মধ্যে তুলনা, আর কিছুই নয়। দুটো সমজাতীয় রাশি যেটা রয়েছে সেই রাশির মধ্যে তুলনা করা হয়। সেকেন্ড পার্ট যেটা রয়েছে, তাহলে আমরা সমজাতীয় কোনটা সেটা বুঝতে পারলাম। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে যে এককটাও এক্ষেত্রে একই হতে হয়। এককটা একই হতে হয় বলতে ধরো আমি বললাম যে 40 কেজি আর 40 কেজি। আচ্ছা, কেজির এক্সাম্পলটা দিলাম, তো আমরা টাকা পয়সার একটা এক্সাম্পল দিই। আমার কাছে যে পরিমাণ টাকা আছে সেটার হচ্ছে 500 টাকা, আর অন্য একজনের কাছে একটা টাকা রয়েছে সেটা হচ্ছে 1000 পয়সা। আমার কাছে রয়েছে 500 টাকা আর ওর কাছে রয়েছে 1000 পয়সা। এটা সরাসরি আমরা রেশিও করতে পারি না। কেন না? এদের ইউনিটটা আলাদা রয়েছে, এটা টাকায় রয়েছে আর এটা রয়েছে পয়সাতে। তাহলে কি করতে হবে? ইউনিটটাকে কনভার্ট করতে হবে। প্রথমত হচ্ছে যে দুটোই হচ্ছে মানি বা টাকার ব্যাপারটা আসছে, কিন্তু এরা ইউনিটটা এখানে যেটা দেওয়া আছে সেটা ইউনিটটা ডিফারেন্ট দেওয়া আছে। তাহলে একে কি করতে হবে? মানে একই ইউনিটে আনতে হবে। এখানে টাকা রয়েছে, টাকাটাকে আমরা পয়সাতেও করতে পারি। 500 যেটা রয়েছে সেই 500 ইন্টু 100 করে দিলাম, আর এটা যেটা 1000 ছিল সেই 1000-এ রেখে দিলাম। তাহলে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে রেশিও বা অনুপাত করার জন্যে কী করতে হবে না, রাশি যেটা দুটো থাকবে সেই দুটো রাশির মধ্যে সমজাতীয় হতে হবে। মানে ওজন দেওয়া আছে, দুটোই ওজন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, দুটোই উচ্চতা দেওয়া আছে, তারপরে হাইট দেওয়া আছে, দুটোই হাইট দেওয়া আছে। এটা হচ্ছে সমজাতীয়। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে
যদি সেই সমজাতীয় হয়ে থাকে, সমজাতীয় রাশি হয়ে থাকে, তখন তাদের ক্ষেত্রে ইউনিটটা যাতে একই থাকে। মানে কিলোগ্রাম ওজন দেওয়া আছে, একটা যদি কেজি দেওয়া থাকে আরেকটাকেও কেজিতে করতে হবে। একটা যদি গ্রামে দেওয়া থাকে তাহলে সেটাকে, আরেকটা যদি কেজিতে দেওয়া থাকে তাহলে আমরা দুটোকেই একটাতে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের মানে সেম ইউনিট করতে হবে, এটা করতে হবে। এরপর কি না, যে দুটো আমরা পেলাম সেটার মধ্যে তুলনা বা কম্পেয়ার করব। এবং এটা কি চিহ্ন দিয়ে দেখা হয়, যেমন ধরো একটা ক্লাসে সমস্ত ক্লাসের ছাত্রদের ওজন হচ্ছে 40, আর ছাত্রীদের ওজন যেটা আমরা বলেছিলাম 38। তাহলে প্রথমে আমরা যে লিখব, উপরে যেটা লিখতে হবে যে ছাত্রদের ওজনের অনুপাত আর ছাত্রী যারা ছিল সেই ছাত্রীদের ওজনের অনুপাত হলো, তারপরে ছাত্রদের জন্য 40 আর ছাত্রীদের জন্য হচ্ছে 38, আর এইটা হচ্ছে অনুপাতের সাইন, এটা হচ্ছে অনুপাতের সাইন। এরপরে কি হচ্ছে না, এটা ভাগ আকারেও প্রকাশ করা যায়, ভাগ আকারে বা ডিভাইড আকারে আমরা প্রকাশ করতে পারি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 40, তাহলে আমরা সেটার জন্য লিখলাম 40, এবং তারপরে যেটা রয়েছে সেটাকে আমরা লিখব 38। সেকেন্ড কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে অনুপাতটাকে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে লিখতে হবে। সংক্ষিপ্ত আকারে লিখতে বলতে এই দুটোকে উপর নিচে ডিভাইড করে যতটা ছোট করা যায়, যেমন 40কে 2 দ্বারা ডিভাইড করা যায়, তাহলে এটা হয়ে গেল 20, এটা হয়ে গেল 90, তাহলে এইটুকু পর্যন্তই ছোট করা গেল। অর্থাৎ ছাত্রছাত্রীর আমার যে অনুপাতটা রয়েছে সেই অনুপাতটা দাঁড়ালো 20:19 বা 20:19। এটাই হচ্ছে আমাদের অনুপাতের কনসেপ্টটা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্বপদ এবং উত্তরপদ। এই প্রথমে যেটা আমরা লিখেছিলাম এইটা প্রথমে যেটা আমরা লিখেছিলাম, যেটা এইখানে দাঁড়িয়েছে, বা অনুপাত আকারে যদি তুমি এইটাকে বলো, বা এইটা যদি আমরা রেশিওটা ধরে থাকি, তাহলে প্রথমে যেটা রয়েছে বা এইটার ক্ষেত্রে উপরে যেটা রয়েছে সেইটাকে বলা হয় পূর্বপদ। এইটার নাম হচ্ছে পূর্বপদ, আর এইটার নাম হচ্ছে উত্তরপদ। এটার নাম হচ্ছে উত্তরপদ আর এটার নাম হচ্ছে পূর্বপদ। তাহলে যদি আমরা লিখি যে 19:13, এখানে পূর্বপদ কোনটা, এটা হচ্ছে পূর্বপদ। এখানে উত্তরপদ কোনটা, এটা হচ্ছে উত্তরপদ। তাহলে যদি বলা থাকে যে একটা বাক্স রয়েছে, যে বাক্সে 15টা লাল বল রয়েছে এবং 5টা নীল বল রয়েছে, লাল আর নীল বল রয়েছে, রেড রয়েছে আর ব্লু রয়েছে, তাহলে তাদের অনুপাতটা কত না, তাদের অনুপাতটা হচ্ছে 15:5। এরপরে এটাকে আমরা ছোট করতে হবে, মানে দুদিকটাই একটা সংখ্যা দিয়ে, একই সংখ্যা দিয়ে ডিভাইড করব। 15কে যদি 5 দিয়ে ডিভাইড করি 3 আসছে, আর 5কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা আসছে 1। তাহলে এদের অনুপাত যেটা ছিল সেই অনুপাতটা হয়ে গেল 3:1। তাহলে এই পার্টটা যেটা ছিল সেই পার্টটা আমাদের শেষ হলো। এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গুরু অনুপাত, সাম্যানুপাত, লঘু অনুপাত এবং ব্যস্ত অনুপাত। এইগুলো বোঝানোর আগে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। 3টে আমি অনুপাত এখানে লিখছি, এখানে বোঝার জন্য A:B লিখে দিলাম, তারপর 3টে এক্সাম্পল লিখছি। একটা 7:3, একটা হচ্ছে 4:5, একটা হচ্ছে 1:1। এখানে আমি 3টে এক্সাম্পল লিখেছি। প্রথম চলে আসে আমরা প্রথম ডেফিনেশনটা যেটা দেওয়া আছে, প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে গুরু অনুপাত। ইংরেজিতে এটাকে বলা হয় রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি। তো গুরু অনুপাত কাকে বলা হয়, তো দেখো এইখানে যদি আমরা প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে এর জায়গায় দেওয়া আছে 7 আর বি এর জায়গায় দেওয়া আছে 3, 7 আর 3। আচ্ছা, এই দুটোর মধ্যে প্রথম যেটা রয়েছে, অর্থাৎ এই পার্টটা যেটা রয়েছে, এইগুলো যতগুলো রেখেছি এটাকে আমরা কি বলি, এটাকে আমরা একটু আগেই জানলাম যে এই পার্টটাকে আমরা বলি পূর্বপদ। এইগুলো যতগুলো আছে সেগুলো হচ্ছে পূর্বপদ। আর এইগুলো যতগুলো রয়েছে সেটাকে বলা হয় উত্তরপদ। এইগুলো হচ্ছে উত্তরপদ। যে অনুপাতটাতে পূর্বপদটা হচ্ছে উত্তর পদের থেকে বড়, মানে পূর্বপদটা হবে বড়, পূর্বপদ গ্রেটার দেন
উত্তরপদ, উত্তরপদ। তাহলে এই তিনটে এক্সাম্পলের মধ্যে এইটা হবে, এই সংখ্যাটা হবে এর পরের থেকে, মানে এর পরে যেটা রয়েছে, যেটাকে আমরা উত্তরপদ বলি, সেটার থেকে বড়। তাহলে এখানে 7 রয়েছে আর এখানে 3 রয়েছে, 7 ইজ গ্রেটার দ্যান 3। তার মানে এইটা হচ্ছে, এই এক্সাম্পলটা হচ্ছে গুরু অনুপাতের এক্সাম্পল। অর্থাৎ যে যদি এটা বড় হয়, এ ইজ গ্রেটার দ্যান বি, যেটার একটা এক্সাম্পল হচ্ছে 7:3, কারণ এইটা হচ্ছে 7টা হচ্ছে গ্রেটার দ্যান 3। তাহলে এইটা হয়ে গেল গুরু অনুপাতের এক্সাম্পল। এরপরে ঠিক এটার উল্টোটা যদি হয়, মানে পূর্ব পদটা যদি ছোট হয় উত্তর পদের থেকে, উত্তর পদের থেকে পূর্ব পদটা যদি ছোট হয় উত্তর পদের থেকে, তার মানে আমরা যে কোনো এক্সাম্পল দিতে পারি। পূর্ব পদটা ধরো নিলাম 3, আর এটা এইটার থেকে ছোট হবে, এটার থেকে ছোট হবে, তার মানে এটা নিয়ে নিলাম 5, 3-এর থেকে একটা বড় নিলাম 3:5। তাহলে এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে লঘু অনুপাতের এক্সাম্পল, এটা হচ্ছে লঘু অনুপাতের এক্সাম্পল। এইটা যেটা লিখেছি, প্রথমে যেটা লিখেছি সেটা হলো গুরু অনুপাত, আর সেকেন্ড যেটা এইটা লিখলাম 4:5, এটা হচ্ছে লঘু অনুপাতের এক্সাম্পল, কারণ এইটা হবে এইটার থেকে ছোট। তাহলে পূর্বপদ যদি আমাদের ছোট হয় উত্তরপদের থেকে, তখন সেটাকে বলা হয় লঘু অনুপাত। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সাম্যানুপাত, সমান অনুপাত বা সাম্যানুপাত, বা এটাকে ইংরেজিতে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি। রেশিও অফ ইকুয়ালিটি মানে দুটোই সমান, পূর্বপদ ইজ ইকুয়াল টু উত্তরপদ। পূর্বপদটা যদি উত্তরপদের সাথে সমান হয়, উত্তরপদের সাথে সমান হয়ে যায়, দুটোই সমান হয়, যেমন 1:1, 5:5, এইগুলো সব এক্সাম্পল। 8:8, যেটা আলটিমেট আমাদের রেশিওটা 1:1তেই পৌঁছায়, সেইগুলোকে বলা হয় সাম্যানুপাত। তাহলে আমরা তিনটে জিনিস জানলাম এখানে, গুরু অনুপাত, লঘু অনুপাত এবং সাম্যানুপাত। এরপরে আমরা আসছি ব্যস্ত অনুপাতে। ব্যস্ত অনুপাত কাকে বলে না, ব্যস্ত অনুপাত হচ্ছে একটা রেশিও আমরা যদি লিখি যে 5:4, এই একটা অনুপাত লিখলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি গুরু অনুপাত, যেটা হচ্ছে গুরু অনুপাত বা রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি। এটার ব্যস্ত অনুপাত, এটার ব্যস্ত অনুপাত হচ্ছে এইটা, এখানে এইটা ছিল পূর্বপদ, এটা ছিল উত্তরপদ, জাস্ট এই সাইড আর এই সাইড হয়ে যাবে, মানে এটা 4 হয়ে যাবে, 5 হবে, জাস্ট উল্টে দেওয়া আর কি। মানে 5:4 ছিল, 4:5 হয়ে যাবে। এটাকেই বলা হয় এই রেশিওটার ব্যস্ত অনুপাত, মানে এটার ব্যস্ত অনুপাত হচ্ছে এটা। তার মানে যদি 7:, আমি একটা এক্সাম্পল দিচ্ছি 7:5, এই 7:5-এর ব্যস্ত অনুপাত কত হবে না 5:7। এটা হলো এই পার্টের বোঝার জায়গা। এরপরে নেক্সট আমরা যেটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি 2:5, আরেকটা দিচ্ছি 3:7। এখানে এই দুটো আমরা এক্সাম্পল, অনুপাতের এক্সাম্পল নিয়েছি। এখন এদের যদি যৌগিক অনুপাত বার করতে বলা হয়, তাহলে এদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কি কত হবে? কিছুই না, জাস্ট আমরা নিচটায় একটা লাইন টানলাম, দিয়ে ওপর নিচে আমরা গুণ করে দেবো। 3:2-তে হবে 6:7:5-তে হবে 35। তাহলে এদের যৌগিক বা এদের মিশ্র অনুপাত হচ্ছে এরকম, রেশিওটা আমরা লিখবো, তারপরে উপর নিচে মানে পূর্বপদের গুণফল এবং উত্তরপদের গুণফল, জাস্ট গুণ করে দিলে নিচে যেটা রয়েছে সেটাই হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। এটা দুটো দেওয়া আছে, দুটোর বেশিও থাকতে পারে রেশিও। যেমন আমরা লিখলাম A:B:C, X:Y:Z, M:N:K। তাহলে এদের মিশ্র অনুপাত কী হবে? এদের মিশ্র অনুপাত হবে ওপর নিচে জাস্ট গুণ করে দেবো। AXM, এদের যদি আমরা মিশ্র অনুপাত বলি তাহলে কী হবে? AXM:BYN:CZK। এটাই হচ্ছে এদের মিশ্র অনুপাত। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও, আরেকটা হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। এটাও একটা
আমরা এক্সাম্পল নিয়ে বুঝতে মানে এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। এবি, এটা যদি আমরা ডুপ্লিকেট রেশিও বলি তাহলে আর কিছু না, এটা জাস্ট প্রত্যেকটা স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। মানে আমরা যদি বলি 4:5, এর ডুপ্লিকেট রেশিও কত? ডুপ্লিকেট রেশিও কত? ডুপ্লিকেট রেশিও হচ্ছে 4 স্কোয়ার ইজ টু 5 স্কোয়ার, তার মানে হচ্ছে 16:25। যদি 2:3 বলি, 2:3 এর ডুপ্লিকেট রেশিও কত হবে? না, সেটা হচ্ছে 4:9। এটাই, আর কিছু না। আর যদি আমরা ট্রিপ্লিকেট রেশিও বলি, এখানে ডুপ্লিকেট রেশিও লিখলাম, আমরা যদি ট্রিপ্লিকেট রেশিও বলি তাহলে এটা কি লিখবো? জাস্ট কিউব সেটা, মানে হচ্ছে এ কিউব ইজ টু বি কিউব। তার মানে 2 আর 3, এটা যদি আমরা ট্রিপ্লিকেট রেশিও বলি তাহলে কি হবে? 2 কিউব ইজ টু 3 কিউব। তার মানে হচ্ছে 2 2 4 2 8 হয়, আর এটা 27 হয়। তাহলে এইটার ট্রিপ্লিকেট রেশিও হলো 8:27। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রপোর্শন বা সমানুপাত। মনে করা যাক যে দুটো স্কুল রয়েছে, একটা স্কুলের নাম দিচ্ছি এ, একটা স্কুলের নাম দিচ্ছি বি। এই স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 400, আর ছাত্রীর সংখ্যা হচ্ছে 300, ছাত্রীর সংখ্যা হচ্ছে 300। বি একটা স্কুল রয়েছে, এই স্কুলে ছাত্র সংখ্যা হচ্ছে 1200, আর ছাত্রীর সংখ্যা হচ্ছে 900, ছাত্রীর সংখ্যা হচ্ছে 900। এটা আমরা অরিজিনাল ভ্যালুটা নিচ্ছি, যে এখানে বয়েজ হচ্ছে আর এখানে হচ্ছে গার্লস। তাহলে এদের যদি আমরা রেশিও বার করি, এদের যদি আমরা অনুপাত বার করি তাহলে কত হবে? 400:300 সমান আসছে 4:3। এটা হচ্ছে 4:3। এটারও যদি আমরা রেশিও বার করি তাহলে কি হবে? এটারও রেশিও হবে 12, যদি আমরা এইখানে করি 1200 আর 900, 2 0 2 0 গেল, 3 4 12, 3 3 9, তার মানে এটাও আসছে 4:3। এই যে আমরা এ একটা স্কুল আর বি একটা স্কুল, এই দুটো স্কুলের রেশিও পেলাম। দেখো, দুটো স্কুলের রেশিওই কিন্তু সমান হয়ে গেল। যখনই এইভাবে দুটো ভিন্ন তথ্যর রেশিওটা সমান হচ্ছে তখন এদেরকে একসাথে লেখা যায়। কীরকমভাবে লিখব? প্রথমে এইটা লেখা ছিল, তাহলে লিখব 400, এখানে লিখছি 400:300। আর আমরা ডান দিকে লিখছি যে আরেকটা স্কুল ছিল, সেখানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1200:900। এদের রেশিওটা একই, এদের রেশিওটা হচ্ছে সমান, এই জন্য এদেরকে একসাথে আমরা সমানুপাত বলি। এবং সমানুপাতের চিহ্নটা কি? না, দুটো রেশিও চিহ্নের মতো, পাশাপাশি দুটো রেশিও চিহ্নের মতো। দুটোর অনুপাত যখন সমান হয়ে যায় তখন এটাকে সমানুপাত আমরা বলি। এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে, যখন আমরা সমানুপাত বলবো যে এরা পরস্পর সমানুপাতে রয়েছে বা এরা সমানুপাত, এইখানে এটা এই সমানুপাতের স্ট্রাকচার হয়েছে, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারবো বা এখান থেকে একটা জিনিস উঠে আসবে। সেটা কীরকম? এই লাস্ট যে দুটো রয়েছে, এই লাস্ট দুটো এদের, আর এই মাঝখানের যে দুটো রয়েছে এদের গুণফল সবসময় সমান হয়। যদি সমানুপাতে থাকে তখন এদের গুণফলটা সবসময় সমান হয়। দেখো, লাস্টের দুটোর গুণফল হচ্ছে 400 × 900, মানে হচ্ছে 36, আর এটার গুণফল হচ্ছে কত? 36, 1 2 3 4। দুটো সমান হলো, এখানে যা গুণফল এখানে তাই গুণফল আছে। অর্থাৎ আমরা যদি বলি এ
ইজ টু বি সমানুপাতে রয়েছে সি ইজ টু ডি। এখান থেকে কি মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ আর ডি এর গুণফল বি আর সি এর গুণফলের সাথে সমান, অর্থাৎ এ ডি ইকুয়াল টু বি সি, এ ডি ইকুয়াল টু বি সি। এটাই হচ্ছে সমানুপাতের কনসেপ্ট। এই সমানুপাতের উপরে ভিত্তি করে আরও দুটো তিনটে জিনিস রয়েছে যেটা আমাদের পরীক্ষাতে পড়ে, সেটা হচ্ছে এই যে মধ্য সমানুপাতি, মেন প্রপোর্শন, থার্ড প্রপোর্শন এবং ফোর্থ প্রপোর্শন। এগুলো পরীক্ষাতে খুব আসে। মেন প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন। এই সমানুপাত যেটা ছিল বা প্রপোর্শন যেটা ছিল সেটার উপরে ভিত্তি করে এই জিনিসটা এসছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্য সমানুপাতি। এই মধ্য সমানুপাতি জানার আগে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি জিনিসটা কী। ক্রমিক সমানুপাতি অর্থাৎ ক্রমিকভাবে তারা সমানুপাতিক হয়ে গেছে, কন্টিনিউ প্রপোর্শন। তিনটে আমরা যে কোনো তিনটে আমরা রাশি ধরছি। একটা ধরছি এক্স, একটা ধরছি ওয়াই, আর একটা ধরছি জেড। একটা ধরছি এক্স, একটা ধরছি ওয়াই, আর একটা হচ্ছে জেড। তাহলে এই তিনটেকে আমরা সমানুপাত আকারে কীভাবে লিখতে পারবো না, আমরা এরকমভাবে লিখতে পারবো। প্রথমে এই দুটো নিচ্ছি, এক্স ইজ টু ওয়াই, তারপরে আমরা এই দুটোকে নেব। সমানুপাতে রয়েছে ওয়াই ইজ টু জেড, ওয়াই ইজ টু জেড। এটা মানে আমরা ক্রমিক সমানুপাতি যেটা পড়বো সেটা বোঝানোর জন্য এই জায়গাটাতে আসছে, ওয়াই ইজ টু জেড। তার মানে আমরা আগেই পড়েছিলাম যে সমানুপাতটাকে ভাগ আকারও কিন্তু আমরা, এই অনুপাত যেটা রয়েছে সেটাকে আমরা ভাগ আকারও লিখতে পারি। তার মানে কোনো একটা অনুপাত যদি এ ইজ টু বি থাকে, আমরা এ বাই বি এ আকারও লিখতে পারি। তার মানে আমরা এটাকে এক্স বাই ওয়াই আর এটাকে ওয়াই বাই জেড এই আকারও আমরা লিখতে পারি। এখন এক্স বাই ওয়াই এবং ওয়াই বাই জেড এই আকারও আমরা লিখতে পারি। আবার আমরা বলেছিলাম যে এই বাইরের দুটোর যে গুণফল রয়েছে, এই দুটোর গুণফল এই ভেতরের যে দুটো রয়েছে এদের গুণফলের সাথে সমান, এদের গুণফলের সাথে সমান। তার মানে কি এটা বাই এইটা, এইটা বাই এইটা, এদের সাথে এরা কিন্তু পরস্পরভাবে সমান হয়ে আছে, পরস্পরভাবে সমান হয়ে আছে। এটাই হচ্ছে এই যে তিনটে আমরা পড়লাম, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড থাকুক বা আরও বেশি থাকুক, এ বি সি ডি এফ করে পরপর থাকুক, যে কোনো প্রথম দুটোকে ধরে আমরা ক্রমিকভাবে সেই সমানুপাতিটা নিয়ে যাব। আরও সংক্ষিপ্ত আকারে বলতে গেলে, যদি আমাদের কাছে এ বি সি থাকে তাহলে আমরা লিখব এ বাই বি, এইটা বাই এইটা, তারপরে এইটা বাই এইটা সমান বি বাই সি। এটাই হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতে যদি থাকে, তাহলে এইটা যদি ক্রমিক মানে এইটা থেকে আমরা বলতে পারি এবিসি ক্রমিক সমানুপাতে থাকবে। দুটোই একসাথে বলা যায়। যদি তিনটের পরে আমার চারটা থাকে এ বি সি ডি, তাহলে এরা ক্রমিক সমানুপাতে আছে যদি বলে, তাহলে আমরা কী লিখব, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। তাহলে আমরা লিখব এ বাই বি সমান বি বাই সি সমান হচ্ছে সি বাই ডি। যদি আরও তারপরে আবার ই দিত তখন আমরা লিখতাম ডি বাই ই। আবার যদি আমাদের এফ দিত তখন আমরা লিখতাম ই বাই এফ। এরকমভাবে চলতে থাকবে। এটাকেই বলা হয় ক্রমিক সমানুপাত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা আসছি মধ্য সমানুপাতিতে। মধ্য সমানুপাতি হচ্ছে যে তিনটে অনুপাত আমরা ধরছি, তিনটে পদ আমরা নিচ্ছি, এ নিচ্ছি, আরেকটা নেব, তারপরে বি নিচ্ছি। এরা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে এই মধ্যিখানে বা মাঝখানে যেটা রয়েছে সেটাকেই বলা হয় মধ্য সমানুপাতি। তার মানে এটা দেওয়া নেই, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। আবার আমরা বলছি যে এই এ এক্স আর বি এরা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তখন এইটা হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে এটা ক্রমিক সমানুপাতিতে আছে মানে কীভাবে লিখব, এ বাই এক্স সমান হচ্ছে এক্স বাই পি। এরপরে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হয়ে যায়, তার মানে এক্স স্কোয়ার সমান আসছে এ বি আর এক্স সমান আসছে রুট এ বি। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় মধ্য সমানুপাতি। যদি একটা অঙ্ক দেওয়া থাকে যে দুটো পদ দেওয়া আছে, যে আমরা ধরলাম 9 আর 4, এদের মধ্য সমানুপাতি কত,
এদের মধ্য সমানুপাতি প্রথমেরটা হচ্ছে এ, তারপরেরটা হচ্ছে বি। রুট ওভার অফ 9 × 4, তার মানে হচ্ছে 6। 6টা হচ্ছে মধ্য সমানুপাতি। 6 যেটা রয়েছে সেই 6টা হচ্ছে মধ্য সমানুপাতি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতিটা কি? 3টে রেশিও রয়েছে, 3টে আমরা পদ নিচ্ছি, এ, বি, আর লাস্টের যে পদটা রয়েছে সেই পদটা আমরা এটাকে বলবো তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শন। এটা আমরা ধরে নিচ্ছি এক্স। এরা ক্রমিক সমানুপাতিতে রয়েছে, মানে এ বাই বি সমান হচ্ছে বি বাই এক্স। এখন এই এক্সের ভ্যালুটা মানে এইটা আমাদেরকে জানতে হবে। আগের বারে মধ্য সমানুপাতি ছিল মানে বিটা জানতে হতো, তাহলে এই এক্সটা কত সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা যদি গুণ করি তখন আসবে এ এক্স সমান হচ্ছে বি স্কোয়ার, তার মানে এক্স সমান হচ্ছে বি স্কোয়ার বাই এ। তাহলে মধ্য সমানুপাতির যদি ভ্যালু আমরা বার করলাম সেটা হচ্ছে রুট এ বি, আর তৃতীয় সমানুপাতি যেটা রয়েছে সেটা হচ্ছে বি স্কোয়ার বাই এ। তার মানে আমাদের যদি একটা অঙ্কতে দেওয়া থাকে 6 আর 4, এদের যদি মধ্য সমানুপাতি বার করতে বলে তাহলে হবে 4 স্কোয়ার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার বাই এ, তার মানে 4 স্কোয়ার বাই 6, 4 স্কোয়ার বাই 6 আমরা ধরে নিচ্ছি, একটা এক্সাম্পলের মতো ধরে নিলাম আর কি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। এখানে আমরা 4টা নেব, এ, বি, সি, আর এই 4th নাম্বারে যেটা থাকবে সেটাই হচ্ছে চতুর্থ সমানুপাতি, এ, বি, সি, আর এটা আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে এরা কি হবে? এরা সমানুপাতি হবে। এরা সমানুপাতি হবে। সমানুপাতি হবে বলতে এ বাই বি সমান হচ্ছে এ ইজ টু বি সমানুপাতি রয়েছে সি ইজ টু এক্স। সি ইজ টু এক্স একই রকমভাবে আমরা আগে যে কনসেপ্টটা করেছিলাম সেটাও ইউজ করে করতে পারি। তার মানে হচ্ছে এ ইন্টু এক্স সমান হচ্ছে বি ইন্টু সি, বি ইন্টু সি সমান হচ্ছে এ ইন্টু এক্স। আমরা চতুর্থ সমানুপাতি মানে এক্সটা বার করবো, তাহলে এক্স সমান হচ্ছে বি ইন্টু সি ডিভাইডেড বাই এ, বি ইন্টু সি ডিভাইডেড বাই এ। তাহলে আমাদের যদি 3টে পদ দেওয়া থাকে বা 3টে রাশি দেওয়া থাকে 2, 3 এবং 4, যেটা এ, বি আর সি, তাহলে এদের 4th প্রপোর্শন কী হবে না বি ইন্টু সি বাই এ, তার মানে হচ্ছে 3 × 4 বাই 2 সমান আসছে 6। এটাই হচ্ছে উত্তর, 6 ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে চতুর্থ সমানুপাতি। এরপরে আরেকটা জিনিস আমাদের অঙ্ক করার ক্ষেত্রে একটা কনসেপ্ট কাজে লাগে, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া যেটা আমরা লিখলাম, ধরো এ বাই বি সমান সি বাই ডি। এটাতে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করি সেটাতে আমরা কি মানে এটা আমরা কীরকমভাবে লিখতে পারি? প্রথমে যেটা থাকবে এই এটা দুটো জায়গাতে আমরা লিখে দেব, এ লিখলাম আবার এ লিখলাম। এরপরে এর কাজ আমার শেষ, এরপরে আমি বি এর কাজ লিখব। বিটা কী হবে? দেখো আমার বলেছে যোগ ভাগ প্রক্রিয়া, তার মানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যোগ, আর দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে ভাগ লিখবো না, আমরা বিয়োগ লিখব। বিয়োগ কী বিয়োগ করবো না, আমার এর কাজ হয়ে গেছে, বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে বি, তাহলে বি লিখব। একই রকমভাবে এর পাশেরটাও আমাকে করতে হবে। প্রথমে এইটা যেটা রয়েছে সেটা পরপর লিখে দেবো সি, তারপরে কি করব? তারপর আমার ডি এর কাজ, এখানেও ডি, এখানেও ডি, মাঝখানে যোগ আর বিয়োগ। তার মানে এইটা যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি, এ মাইনাস বি, সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। এটাই হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। আজকে যেটা ছিল, আজকে যে মূল কনসেপ্ট যেগুলো ছিল সেই কনসেপ্টের জায়গাটা আমরা বুঝলাম। এরপরে যে তোমাদের নেক্সট ক্লাস যেটা হবে সেই নেক্সট ক্লাসে আমি অঙ্কতে সরাসরিভাবে কিছু বেসিক জিনিস রয়েছে, বেসিক অঙ্ক রয়েছে, সেই বেসিক অঙ্ক থেকে আমরা যে চ্যাপ্টারটা যেটা ছিল সেইটা স্টার্ট করব। এটা ছিল পার্ট 1। এরপরে আমি পার্ট 2 যেটা রয়েছে পার্ট 2টা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।